আজকে আমরা তাহলে সমুদ্র ভিগু পড়বো। এটা হচ্ছে সমুদ্র ভিগু, অর্থাৎ এই সমুদ্র ভিগু কীভাবে সৃষ্টি হয়? সমুদ্র তরঙ্গ উপকূলের উপর আঘাত করে যে খাঁজ বিশিষ্ট অভিভাগ সৃষ্টি করে, অর্থাৎ দীর্ঘদিন ধরে সমুদ্র তরঙ্গ কী করছে না উপকূলের উপরে আছড়ে পড়ছে। এই সমুদ্র তরঙ্গ উপকূলের উপর আছড়ে পড়ে দীর্ঘদিন ধরে আছড়ে পড়ে সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলে যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে সেটাকে বলবো আমরা সমুদ্র ভিগু। তাহলে সমুদ্র তরঙ্গ দীর্ঘদিন ধরে উপকূলের উপর আছড়ে পড়ে যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলা হয় সমুদ্র ভিগু। সমুদ্র তরঙ্গ দীর্ঘদিন ধরে উপকূলের উপর আছড়ে পড়ে যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলা হয় সমুদ্র ভিগু। সমুদ্র তরঙ্গ দীর্ঘদিন ধরে উপকূলে আছড়ে পড়ে খাঁজ বিশিষ্ট যে উপকূলে যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলা হয় সমুদ্র ভিগু। তারপর হচ্ছে এই সমুদ্র ভিগুর ছবিগুলো একটু দেখা যাক। কি না তরঙ্গ আসছে, তরঙ্গ এসে এই উপকূলের উপর আঘাত করছে। লক্ষ লক্ষ বছর ধরে উপকূলে যদি এরকমভাবে বা দীর্ঘদিন ধরে যদি এরকম উপকূলে আঘাত করে, উপকূলটা কী হবে? আস্তে আস্তে ভাঙতে থাকবে, মানে ভেঙে ভেঙে আস্তে আস্তে স্থলভাগটা এরকম এগিয়ে যাবে। এই যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগ সৃষ্টি করলো, এই যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগ, এটাকে বলা হয় সি ক্লিফ বা সমুদ্র ভিগু। মনে থাকবে সমুদ্র ভিগু কাকে বলবো? সমুদ্র তরঙ্গ উপকূলের আবার আঘাত করে যে খাঁজ বিশিষ্ট যে ভূমিভাগ সৃষ্টি করলো এটাকে বলবো সমুদ্র ভিগু। আশা করি তোমাদের মনে থাকবে সমুদ্র ভিগু। সমুদ্র ভিগু অনেক এখানেও দেখতে পাবে। এখানে তরঙ্গ আসছে, তরঙ্গ এসে আঘাত করছে, জোয়ারের সময় এই পর্যন্ত জল চলে আসে, আর ভাটার সময় এখানে জল থাকে। তাহলে এই অঞ্চলটা পুরোটা জল দ্বারা কী হচ্ছে? আঘাত করছে। এর ফলে যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে সমুদ্র ভিগু। মানে এই অঞ্চলটা কী হচ্ছে? জোয়ারের সময় এখানে জল থাকে, ভাটার সময় এখানে থাকে। তো দীর্ঘদিন ধরে এই অঞ্চলটার মধ্যে তরঙ্গ ওঠানামা করছে, এর ফলে এই খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি হয়ে থাকে। আমরা পুকুরের জলের মধ্যে কি দেখতে পাই? যে পর্যন্ত জল আছে তরঙ্গ এসে শুধু সেখানেই আঘাত করে। আর এখানে কি দেখবো? যখন জোয়ার থাকবে তখন এখানে, ভাটা থাকবে যখন এখানে, অর্থাৎ জোয়ার আর ভাটার মধ্যে আস্তে আস্তে তো ভাটা শুরু হবে, আর আস্তে আস্তে জোয়ার উঠবে। তাই পুরো অংশটা তাই এই তরঙ্গ আঘাত করতে থাকবে। এইভাবে আঘাত করার জন্য পুরো অংশটাই ক্ষয়প্রাপ্ত হতে থাকে, এবং নিচে বেশি ক্ষয় হয়ে গেলে ধস নেমে গিয়ে ভিগু ভেঙে যায়, মানে ধস নামতে থাকে এবং ভিগু সৃষ্টি হয়। পুরো দেখো এখান থেকে এই পুরো অংশটায় আমরা যদি বলি এটা হচ্ছে সি ক্লিফ বা সমুদ্র ভিগু। তাহলে তরঙ্গের আঘাতে এই উপকূলটা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়ে এই সি ক্লিফ বা সমুদ্র ভিগুর সৃষ্টি করেছে। তাহলে সমুদ্র তরঙ্গ উপকূলে আঘাত করার পর যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলা হয় সমুদ্র ভিগু। বলো তো চন্দ্রিমা, সমুদ্র ভিগু কাকে বলবো? ওই তো সমুদ্র তরঙ্গ সমুদ্র তটে এসে আঘাত করলে যে খাঁজ বিশিষ্ট ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলে সমুদ্র ভিগু। এবার সমুদ্র ভিগু কিভাবে তরঙ্গ কর্তৃত মন সৃষ্টি করছে সেটা আমরা দেখব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে তরঙ্গ ওয়েব কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তৃত মঞ্চ। তরঙ্গ কর্তৃত মঞ্চ, তরঙ্গ কর্তৃত মঞ্চ হচ্ছে কি? তরঙ্গ সমুদ্র ভিগুর উপর দীর্ঘদিন ধরে আঘাত করার পর এই যে অংশটা সৃষ্টি হলো এটাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। অর্থাৎ যদি আমরা দেখি এটাকে ভালোভাবে, একটা সময় সমুদ্র তরঙ্গ এখানে এই সমুদ্র উপকূল এই পর্যন্ত ছিল, অর্থাৎ এই পর্যন্ত ছিল। এটা দীর্ঘদিন ধরে ক্ষয় পেতে পেতে সরে গেছে, সরে গিয়ে এখন এখানে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ এইদিকেও আমরা বলতে পারি এই পর্যন্ত আগে ছিল। এটা ক্ষয় পেয়ে পেয়ে পৌঁছে গিয়েছে, পশ্চাৎসরণ হয়েছে। এই পশ্চাৎসরণ হওয়ার জন্য এই যে তরঙ্গ সমুদ্রের দিকে সমুদ্রমুখী মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিভাগ সৃষ্টি হলো এটাকে আমরা বলবো তরঙ্গ কর্তৃত মঞ্চ বা সি ক্লিফ। এটা সমুদ্র ভিগু কী হচ্ছে? দীর্ঘদিন ধরে তরঙ্গের আঘাতে পশ্চাৎসরণ হয়েছে। পশ্চাৎসরণ হওয়ার ফলে এই যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগ সৃষ্টি
এই যে সমুদ্রমুখী মৃদু ঢাল বিশিষ্ট ভূমিভাগ সৃষ্টি করলো তাকে বলবো আমরা তরঙ্গ কর্তৃত মঞ্চ। অর্থাৎ সমুদ্র তরঙ্গ উপকূলে আঘাত করার পর যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলা হয় সমুদ্রভৃগু। আর এই সমুদ্রভৃগু দীর্ঘদিন ধরে পশ্চাৎসরণের পর সমুদ্রমুখী মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিভাগ সৃষ্টি করে তাকে বলা হয় তরঙ্গ কর্তৃত মঞ্চ। তাহলে সমুদ্রভৃগু কি? সমুদ্র তরঙ্গ উপকূলে আঘাত করার পর যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগ সৃষ্টি করে তাকে বলা হয় সমুদ্রভৃগু। আর তরঙ্গকর্তৃত মঞ্চ সমুদ্রভৃগু দীর্ঘদিন ধরে পশ্চাৎসরণের পর সমুদ্রমুখী মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলা হয় তরঙ্গ কর্তৃত মঞ্চ। এই তরঙ্গ কর্তৃত মঞ্চটা আমাদের একটু দেখতে হবে। দেখো তরঙ্গ কর্তৃত মঞ্চটা ভালো করে দেখো। ওয়েব কাট বিচ আর ওয়েব কাট প্ল্যাটফর্ম কী হচ্ছে না, তরঙ্গ আগে এই উপকূলটা না এই পর্যন্ত ছিল, এটা আস্তে আস্তে তরঙ্গের আঘাতে ক্ষয় পেতে পেতে এখানে এখন এসে দাঁড়িয়েছে। এইভাবে সমুদ্র তরঙ্গের আঘাতে উপকূলটা যদি পশ্চাৎসরণ হয় আর এই সমুদ্রের দিকেই ঢাল বিশিষ্ট একটা ভূমিভাগ সৃষ্টি হলো না, এই ঢালটা কোন দিকে? এইদিকে, এই সমুদ্রমুখী। আর ঢালটা কি কম, এই সমুদ্রমুখী মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিভাগের সৃষ্টি করছে এটাকে বলছে আমরা তরঙ্গ কর্তৃত মঞ্চ। এই সমুদ্র দিকে এই মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিভাগের সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। তাহলে সমুদ্র তরঙ্গ উপকূলে আঘাত করার পর যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলা হয় সমুদ্রভৃগু। আর এই সমুদ্রভৃগু দীর্ঘদিন ধরে মানে এই অংশটা পশ্চাৎসরণ হওয়ার জন্য, এই অংশটা ক্রমশ পশ্চাৎসরণ হওয়ার জন্য এই যে সমুদ্রের দিকে মৃদু ঢাল বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করছে একে বলবো তরঙ্গ কর্তৃত মঞ্চ। তাহলে তরঙ্গ কর্তৃত মঞ্চ এখানে দেখলাম, এখানেও দেখো তরঙ্গ কর্তৃত মঞ্চ কীভাবে সৃষ্টি হয়। হ্যাঁ দীপান্বিতা বলো, বল। তাহলে এখানে দেখো একটা সময় এই ভিগু, এই যে ঢাল, এই যে পাড় এরকম জায়গায় ছিল, এটা ক্ষয় পেয়ে সত্যি 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 এখন এখানে চলে এসছে। এই চলে আসার জন্য সমুদ্রের নিচে এই যে একটা খাঁজ বিশিষ্ট সমুদ্রের দিকে এই যে মৃদু ঢাল বিশিষ্ট ভূমিভাগ সৃষ্টি করলো তাকে আমরা বলবো ওয়েব কাট বেঞ্চ বা ওয়েব কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তৃত মঞ্চ। তাহলে তরঙ্গ কর্তৃত মঞ্চের এই ছবিটা আমাদের দেখলাম। এছাড়া তরঙ্গ কর্তৃত মঞ্চের আরও ছবি দেখো, এটাও একটা তরঙ্গ কর্তৃত মঞ্চ। কী হচ্ছে না, ক্রমশ তরঙ্গের আঘাতে কিন্তু এটা পিছিয়ে যাচ্ছে। এই ভিগুতরটা পিছিয়ে যাবার কারণ কি না, তরঙ্গের আঘাতে ক্রমশ পিছিয়ে যাচ্ছে। এবার এদিকে এভাবে আছে ল্যান্ডফর্মটা, আর এই যে বীজ সৃষ্টি হলো, বীজ না, এই যে অংশটা সৃষ্টি হলো এখানে হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। এর উপর যখন নুড়ি বালি পলি সঞ্চয় হবে তখন তাকে আমরা বলবো বীজ, যেটা হচ্ছে ইরোশনাল না, সেটা ডিপোজিশনাল ল্যান্ডফর্ম অফ কোস্টাল, সেটা আমরা পরে পড়ব। আপাতত আমরা এখানে দেখলাম তরঙ্গ কর্তৃত মঞ্চ কীভাবে সৃষ্টি হয়। তাহলে সমুদ্র তরঙ্গ উপকূলের উপর আঘাত করে যে খাঁজ বিশিষ্ট ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলে সমুদ্রভৃগু। আর সমুদ্রভৃগু পশ্চাৎসরণের পর সমুদ্রমুখী মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিভাগের সৃষ্টি করে তাকে বলা হয় তরঙ্গ কর্তৃত মঞ্চ। এবার হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির আরেকটা ছবি এখানে দেখো। এই যে তরঙ্গ আসছে, ওয়েব কাট প্ল্যাটফর্ম সৃষ্টি হচ্ছে, এই অংশটা পুরোপুরি তরঙ্গের দ্বারা ক্ষয় পেয়ে এই প্ল্যাটফর্মটা সৃষ্টি হলো, তাই একে বলা হচ্ছে ওয়েব কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তৃত মঞ্চ। মনে থাকবে এই মঞ্চটা। তাহলে বলো তো তরঙ্গ কর্তৃত মঞ্চ কাকে বলবো? চন্দ্রিমা বলো দেখি। হ্যাঁ স্যার আরেকবার বলুন। তরঙ্গ কর্তৃত মঞ্চ আমরা কাকে বলবো? ওই তরঙ্গ না কি জানি সমুদ্র ভৃগুর ফলে ওই পশ্চাৎ অপসারণের ফলে যে কি বলো। স্যার ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলছো তো, বলো। হ্যাঁ চন্দ্রিমা একটু ডিস্টার্ব হয়ে গেল, বলো। হ্যাঁ স্যার, ওই সমুদ্র ভৃগুর পশ্চাৎ অপসারণের ফলে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলা হয় সমুদ্র কি জানি কি কর্তৃক মঞ্চ, তরঙ্গ কর্তৃত মঞ্চ। তরঙ্গ কর্তৃক মঞ্চ। তাহলে এটা আমরা বুঝলাম। এবার দেখো এবার আমরা চলে আসি তিন নাম্বার হচ্ছে অগ্রভূমি। অগ্রভূমি বা হেডল্যান্ড। অগ্রভূমি বা হেডল্যান্ডটা কি?
এবার দেখো ছবিগুলো না স্ক্রিনশট করবে, এগুলো তোমাকে আঁকতে হবে কিন্তু খাতায়। আচ্ছা আরেকবার রিপিট করবো, একটু দাঁড়াও, আগে এটা করে নিই। এগুলো সব জ্বরের সময় জলমগ্ন হয় আর ভাটার সময় বেরিয়ে আসে, ঠিক আছে? এবার কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে অগ্রভূমি। এই অগ্রভূমি যদিও তোমরা বুঝবে না, এটা একটু জটিল বিষয়, তবু আমি একটু বোঝানোর চেষ্টা করছি। প্রথমে মনে করো ভূমিভাগটা এরকম ছিল, কোন একটা ভূমিভাগ এরকম ছিল, এরকম ছিল। এবার এটা কি হচ্ছে, আস্তে আস্তে এটা আস্তে আস্তে মনে করো এই পর্যন্ত এটা কোনো কঠিন শিলা আছে, এখান থেকে এই পর্যন্ত মনে করো কোনো কঠিন শিলা আছে, আর এইগুলো নরম শিলা ছিল। তাহলে তরঙ্গের আঘাতে কি হবে, এই নরম শিলাগুলো ক্ষয় পেয়ে যাবে, কিন্তু এই কঠিন শিলাটি ক্ষয় পাবে। এই কঠিন শিলাটি ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে থাকবে, এই কঠিন শিলাটি ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে থাকবে, আর নরম শিলা ক্ষয় পেয়ে যাবে। তাই এটা মনে করো সেই কঠিন শিলা, এটা কঠিন শিলা। কঠিন শিলাটা ক্ষয় পায়নি, কিন্তু পাশে নরম শিলাটা ক্ষয় পেয়ে কি হয়েছে না, এগুলো পশ্চাৎসরণ হয়েছে, ক্ষয় পেয়ে পশ্চাৎসরণ হয়েছে, কিন্তু এই কঠিন শিলাটি ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে আছে, এই সমুদ্রের দিকে এগিয়ে আছে। এই সমুদ্রের দিকে এগিয়ে থাকা এই কঠিন শিলাগুলোকে বলবো আমরা অগ্রভূমি। বোঝা গেছে? তাহলে অগ্রভূমি কি বলবো, এটা কি, এই যে ভূমিভাগটাকে আমরা বলি তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির সময়, মানে তরঙ্গ কর্তৃত মঞ্চ যখন সৃষ্টি হচ্ছে, এটা তো আমরা জানি তরঙ্গ কর্তৃত মঞ্চ। তাহলে তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির সময়, এটা তো তরঙ্গ কর্তৃত মঞ্চ, এই তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির সময় উপকূলে যদি কোনো কঠিন শিলা থাকে, এই তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির সময় যদি উপকূলে কোনো কঠিন শিলা থাকে, সেটি ক্ষয় না পেয়ে, ওই নরম শিলাগুলো ক্ষয় পেয়ে পশ্চাৎসরণ হলেও কঠিন শিলাটি ক্ষয় না পেয়ে সমুদ্রের দিকে এগিয়ে থাকে। এই সমুদ্রের দিকে এগিয়ে থাকা অংশটাকে বলা হয় কি, অগ্রভূমি। তাহলে অগ্রভূমি বা হেডল্যান্ড কাকে বলবো, তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির সময় উপকূলে যদি কোনো কঠিন শিলা থাকে, সেটি ক্ষয় না পেয়ে পাশে নরম শিলা ক্ষয় পেয়ে অপসারিত হলেও কঠিন শিলা ক্ষয় না পেয়ে সমুদ্রের দিকে এগিয়ে থাকে। এই সমুদ্রের দিকে এগিয়ে থাকা অংশটাকে বলা হয় অগ্রভূমি বা হেডল্যান্ড। মনে থাকবে অগ্রভূমি বা হেডল্যান্ড কি, সমুদ্র তরঙ্গ, এই তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির সময় উপকূলে যদি কোনো কঠিন শিলা থাকে, তরঙ্গের আঘাতে নরম শিলা ক্ষয় পেয়ে পশ্চাৎসরণ হলেও কঠিন শিলা ক্ষয় না পেয়ে সমুদ্রের দিকে এগিয়ে থাকে। এই সমুদ্রের দিকে এগিয়ে থাকা অংশটাকে বলা হয় অগ্রভূমি বা হেডল্যান্ড। তাহলে অগ্রভূমি কাকে বলবো, কে বলবে? তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টি। স্যার বলবো? হ্যাঁ বলো। তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির সময় কঠিন নরম শিলাগুলো ক্ষয় পেয়ে যায়, কিন্তু কঠিন শিলা ক্ষয় না পাওয়ায় সেগুলো সমুদ্রের দিকে এগিয়ে থাকে, একে বলা হয় অগ্রভূমি। একে বলা হয় অগ্রভূমি বা হেডল্যান্ড, ঠিক আছে? তাহলে অগ্রভূমি বা হেডল্যান্ড কাকে বলে আমরা বুঝে গেলাম। তরঙ্গ কর্তৃত মঞ্চ সৃষ্টির সময় যদি উপকূলে কোনো কঠিন শিলা থাকে, পাশে নরম শিলা ক্ষয় পেয়ে পশ্চাৎসরণ হলেও কঠিন শিলা ক্ষয় না পেয়ে সমুদ্রের দিকে এগিয়ে থাকে। এই সমুদ্রের দিকে এগিয়ে থাকা অংশটাকে বলা হয় অগ্রভূমি বা হেডল্যান্ড। এই অগ্রভূমি ছবিটি স্ক্রিনশট করো। আর কে বলছিল যে আগে দুটো ছবি তোলা হয়নি, তাড়াতাড়ি একটু তুলে নেয়, স্ক্রিনশট করে নেয় এগুলো। এই ছবিগুলো তোমাদের আঁকা শিখতে হবে কিন্তু, হ্যাঁ, বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। তরঙ্গগঠিত মঞ্চ হচ্ছে সমুদ্র ভিগু, তরঙ্গগঠিত মঞ্চ আর অগ্রভূমি। এবার হচ্ছে সামুদ্রিক শিলা।
সামুদ্রিক খিলান। আচ্ছা, আগে সামুদ্রিক খিলানের আগে আগে একটা ল্যান্ডফর্ম বলে নিই। সামুদ্রিক গুহা। সামুদ্রিক গুহা। সামুদ্রিক গুহা হচ্ছে, দেখো সমুদ্র তরঙ্গ উপকূলে আঘাত করলে আর উপকূলে যদি কোনো নরম শিলা থাকে, তাহলে উপকূলে এই অংশটুকু নরম শিলা আছে, তাহলে এই নরম শিলাটা কি হবে না, ক্ষয় পেয়ে যাবে তরঙ্গের আঘাতে। নরম শিলা দ্রুত ক্ষয় পেয়ে যাবে। আর এই কঠিন শিলাগুলো ক্ষয় না পেয়ে থাকবে। এই নরম শিলাগুলো ক্ষয় পেয়ে যে সমস্ত খাদগুলো সৃষ্টি হবে, যে খাঁজগুলো সৃষ্টি হবে বা যে গর্তর ন্যায় ভূমিভাগ সৃষ্টি করবে, তাকে বলবো সামুদ্রিক গুহা। এই সামুদ্রিক গুহা সৃষ্টি হবে। তাহলে সমুদ্র তরঙ্গের আঘাতে এই সামুদ্রিক গুহাগুলো সৃষ্টি হয়ে থাকে। এবার এই সামুদ্রিক গুহা এটা অগ্রভূমির উপরেও হতে পারে, সেটাকে আমরা বলবো সামুদ্রিক খিলান। সামুদ্রিক খিলান কি? দেখো, এই সামুদ্রিক গুহা যে সৃষ্টি হলো, সামুদ্রিক গুহা, এই সামুদ্রিক অগ্রভূমি যে সৃষ্টি হলো, অগ্রভূমির মধ্যে মাঝে মাঝে এরকম জায়গাতেও দুটো সামুদ্রিক গুহা সৃষ্টি হতে পারে। এখানে একটা সামুদ্রিক গুহা, এদিকে একটা সামুদ্রিক গুহা। তখন কী হতে পারে, এদিক দিয়ে জল প্রবেশ করে এদিক দিয়ে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ সামুদ্রিক গুহা যখন মাঝে ছিদ্র হয়ে যাবে, তখন তাকে বলে সামুদ্রিক খিলান। সামুদ্রিক খিলানটা আমি ঠিক বোঝাতে পারলাম না, এখানে দেখো ছবিতে দেখো। এই সমুদ্রের দিকে এগিয়ে থাকা অংশটাকে বলবো আমরা অগ্রভূমি। আর অগ্রভূমির মাঝে যদি গুহাটা সৃষ্টি হয়, এদিক দিয়ে জল প্রবেশ করে এদিকে বেরিয়ে যেতে পারবে, এরকম ব্রিজের ন্যায় ভূমিভাগগুলোকে বলবো সামুদ্রিক খিলান। তাহলে এগুলোকে বলবো সামুদ্রিক খিলান, এগুলোকে বলবো সামুদ্রিক খিলান। এই ল্যান্ডফর্মগুলো হচ্ছে সামুদ্রিক খিলান। এটাও একটা সামুদ্রিক খিলান, এটা হচ্ছে সামুদ্রিক খিলান। সেটা কি হচ্ছে না, অগ্রভূমির, এটা অগ্রভূমি ছিল, এগিয়ে ছিল, এই এগিয়ে থাকা অংশের মধ্যে গায়ে সামুদ্রিক গুহা সৃষ্টি হয়েছিল। দুই দিকে দুটো গুহা পরপর মিলিত হয়ে সামুদ্রিক খিলান সৃষ্টি করেছে। দেখো সামুদ্রিক গুহাগুলো কীভাবে সৃষ্টি হচ্ছে, দেখো এরকম তরঙ্গ যখন আসছে, তরঙ্গ এসে উপকূলে নরম শিলাগুলোকে দ্রুত হারে ক্ষয় করছে, পরে এই সমস্ত গর্তর ন্যায় ভূমিভাগ সৃষ্টি করছে উপকূলের ধারে। এই গর্তগুলোকে বলা হয় সামুদ্রিক গুহা। তাহলে এগুলোকে বলা হচ্ছে সামুদ্রিক গুহা। এটা হচ্ছে সামুদ্রিক গুহা, এটা হচ্ছে সামুদ্রিক গুহা। এগুলো সামুদ্রিক গুহা। এবার কি সামুদ্রিক খিলান। সামুদ্রিক গুহাগুলো পরপর যুক্ত হয়ে গিয়ে সৃষ্টি করছে সামুদ্রিক খিলান। হ্যালো, আমি ক্লাসে আছি, ব্যস্ত আছি, হ্যাঁ পরে কথা হবে।
দেখো, তাহলে সামুদ্রিক গুহা সৃষ্টি হলো। এবার সামুদ্রিক খিলান এইভাবে সৃষ্টি হলো, যে গুহাগুলো সৃষ্টি হলো, মানে উপরে ছাদ থাকছে। ক্লিয়ার তো? থেকে সামুদ্রিক খিলান কীভাবে সৃষ্টি হলো? তাহলে অগ্রভূমি দুই দিকে সামুদ্রিক গুহা সৃষ্টি হলে পরস্পর যুক্ত হয়ে গেলে তখন তাকে বলা হয় সামুদ্রিক খিলান। তখন তাকে বলা হয় সামুদ্রিক খিলান। এবার সামুদ্রিক খিলান কি হয়? স্ট্যাকে পরিণত হয়। স্ট্যাক হচ্ছে, এটা খুব জটিল ভূমিভাগ, ভালো করে দেখো। ওই দিকে আছে, টয়লেটে গেছি কিনা দেখো তো। এটা হচ্ছে স্ট্যাক, অর্থাৎ যখন সেই অগ্রভূমি, এখানে অগ্রভূমিটা ছিল, এই অংশটা কি হয়েছে না, পরস্পরে ভেঙে গেছে। ভেঙে গিয়ে যদি যুক্ত হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে গেলে তখন তাকে বলবো আমরা স্ট্যাক। যখন জোয়ার আসে তখন জল এই পর্যন্ত চলে আসে, তখন কি এই স্ট্যাকের জলমগ্ন হয়ে যায়। স্ট্যাক, এগুলোকে স্ট্যাক বলা হয়। তাহলে স্ট্যাক আমরা কাকে বলবো না, এইভাবে যদি কোনো সামুদ্রিক গুহার ছাদ যদি ধস নেমে যায় তখন তাকে বলা হয় স্ট্যাক। দেখা হয়েছে? স্ট্যাকের পরে এবার আমরা দেখবো স্ট্যাম্প। আচ্ছা, স্ট্যাকের একটা দুটো ছবি দেখায়। স্ট্যাক হচ্ছে বাইক, ওই কোমরে আসে না। বেল্টের ওখানে আসে না। দেখো, এইগুলো হচ্ছে স্ট্যাক। এই যে ধসে যাওয়া অংশ এরকম বিচ্ছিন্ন হয়ে সমুদ্রময় যদি থাকে এটাকে বলবো স্ট্যাক। আচ্ছা, স্ট্যাক আর দু একটা দেখবো আমরা। স্ট্যাক আরো দেখবো আমরা। এগুলো হচ্ছে স্ট্যাক, কিন্তু এগুলো হচ্ছে স্ট্যাক সমুদ্রের মধ্যে বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়ে আছে। এরকম আমরা দেখতে পাবো। স্ট্যাকের কিছু মেন বৈশিষ্ট্য বলি। দেখো, স্ট্যাকের মেন বৈশিষ্ট্য একটা বলি। এই স্ট্যাকটা কি হয়,
অনেক সময় এই যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের উচ্চতা আর এর উচ্চতা যদি সেম হয় তাহলে সেটা বলবে স্ট্যাক। আর যখন এটা ছোট হয়ে থাকবে, মানে জলমগ্ন হয়ে থাকবে না, ছোট হয়ে যাবে ক্ষয় পেয়ে, তখন তাকে বলো স্ট্যাম্প। অর্থাৎ যখন এগুলো ছোট হয়ে যাবে তখন তাকে আমরা বলবো স্ট্যাম্প। স্ট্যাম্পের একটা ছবি হিসেবে বলতে পারি আমরা, এই ছবিটাকে স্ট্যাম্প বলতে পারি। এগুলো হচ্ছে স্ট্যাম্প বলতে পারি। দেখো এই ভূমির উচ্চতার সঙ্গে এটার উচ্চতা সেম, এটা স্ট্যাক। এই উচ্চতার সঙ্গে এই উচ্চতা সেম, স্ট্যাক। এটা ক্ষয় পেয়ে ছোট হয়ে গেছে, এটা ক্ষয় পেয়ে ছোট হয়ে গেছে, এগুলো এগুলো স্ট্যাম্প। অর্থাৎ এগুলো জোয়ারের সময় নেমে যায় আর ভাটার সময় বেরিয়ে আসে, এই সমস্ত স্ট্যাক এবং স্ট্যাম্পগুলো। তোমরা যদি বেড়াতে যাও, গোয়াতে গেলেও দেখতে পাবে। হ্যাঁ, আমি যেমন এক্সকারশনে নিয়ে যাবো তখন এগুলো দেখতে পাবে তোমরা ভালোভাবে। বা উঁচু ক্লাসে যখন তোমরা উঠবে, যখন আমার সঙ্গে যাবে না, বিভিন্ন প্রান্তে বিভিন্ন বাস্তব ল্যান্ডফর্মগুলো তখন তোমরা অরিজিনালি দেখতে পাবে, আর তখন খুব ভালো লাগবে। পুরো খালি চোখে যখন তোমরা দেখবে না সামনাসামনি, তখন খুব ভালো লাগবে। তারপর স্ট্যাক এবং স্ট্যাম্প কীভাবে সৃষ্টি হচ্ছে, সে অগ্রভূমি ছিল, সে অগ্রভূমিটা ক্ষয় পেয়ে গিয়ে প্রথমে কী হচ্ছে, এরা বিচ্ছিন্ন হয়ে আছে, বিচ্ছিন্ন হয়ে গেলে স্ট্যাক, আর স্ট্যাকগুলো ক্ষয় পেয়ে ছোটো হয়ে গেলে তখন আমরা তাকে বলবো স্ট্যাম্প। তারপর এখানে একটা অগ্রভূমি ছিল, সেটা পুরোটা ক্ষয় পেয়ে গেছে, গিয়ে স্ট্যাক এবং স্ট্যাম্প আকারে পড়ে আছে। পুরো ওই বড় বড় একটা কঠিন শিলা ছিল। অ্যাকচুয়ালি এই ছবিটা দেখে তোমরা কিন্তু কিছু বুঝতে পারছো না, কিন্তু এবার বুঝতে পারবে। দেখো এখানে যদি এরকম হয়, এই বরাবর না একটা কঠিন শিলা ছিল, এখান থেকে পুরোটা একটা কঠিন শিলা ছিল। এই কঠিন শিলাগুলো সব ক্ষয় পেয়ে গেছে, স্ট্যাকগুলো সৃষ্টি হয়েছে, স্ট্যাকগুলো ক্ষয় পেয়ে গিয়ে স্ট্যাম্প হয়ে গেছে, এটা একটা স্ট্যাম্প হয়ে গেছে, এদিকে একটা স্ট্যাম্প হয়ে গেছে, পুরো স্ট্যাম্প হয়ে গেছে। তাহলে স্ট্যাক যখন ক্ষয় পেয়ে উচ্চতা কমে যায় তখন তাকে বলে স্ট্যাম্প। এরপরে হচ্ছে ব্লো হোল। ব্লো হোলটা মন দিয়ে শুনবে, এটা আরো জটিল। এখন গুহার, এটা হচ্ছে উপকূল। এই উপকূলের গায়ে যদি কোনো নরম শিলা থাকে, এখানে যদি কোনো নরম শিলা থাকে, সেই নরম শিলার মধ্যে এই জল সজোরে প্রবেশ করে। সজোরে প্রবেশ করলে এই গুহার ছাদ একসময় ধস নেমে যায়, নেমে গিয়ে জল এবং বায়ু এই ছিদ্র দিয়ে সজোরে বেরিয়ে আসে। অর্থাৎ এখান দিয়ে জল প্রবেশ করে আর এখান দিয়ে বেরিয়ে আসে। এই জল এবং বায়ু সজোরে বেরিয়ে আসলে তখন তাকে বলা হয় লৌহ। তাহলে উপকূলে কোনো উপকূলে সামুদ্রিক গুহা বা নরম শিলা অবস্থান করলে তরঙ্গের আঘাতে সেগুলোর মধ্যে বায়ুর সংকোচন প্রসারণের জন্য উপরে ছাদ বসে যায়, এবং একটা সময় কি হয় না, এর উপরে প্রচুর চাপ সৃষ্টি হলে ছিদ্র দিয়ে জল এবং বায়ু সশব্দে বেরিয়ে আসে, একে বলা হয় ব্লো হোল। এগুলোকে বলা হয় ব্লো হোল। আমরা কতগুলো ব্লো হোলের ছবি দেখাবো তোমাদের। এগুলো স্ট্যাক স্ট্যাম্পের ছবি। এগুলো এখন যখন জোরে জোরে ঢেউ আসে তখন এগুলো ক্ষয় পেয়ে যায়, ক্ষয় পেয়ে গিয়ে এই সমস্ত ভূমিভাগগুলো ক্ষয় পেয়ে বিচ্ছিন্ন হয়ে গেলে তখন এই ব্লো হোল ইয়েগুলো সৃষ্টি হয়। ঠিক আছে, আর ব্লো হোলগুলো দেখাবো।
দেখো এখানে ব্লো হোলের অনেক ছবি দেখতে পাবো আমরা। কিভাবে সৃষ্টি হচ্ছে সেটা দেখো। উপকূলের মধ্যে জল সজোরে আঘাত করছে বলে এখান থেকে জল ছিদ্র দিয়ে ফোয়ারার মতো বেরিয়ে আসে। এগুলো খুব সুন্দর লাগে দেখতে, উপকূলের ধারে হয়ে থাকে। এগুলোকে বলা হয় ব্লোহোল। এই ব্লোহোলগুলোর উৎপত্তি কীভাবে হচ্ছে এখানে দেখলে বুঝতে পারবে। এই ব্লোহোলগুলোর উৎপত্তি কীভাবে হচ্ছে দেখতে পাবে। এভাবে হতে পারে। এরকম তরঙ্গ সজোরে প্রবেশ করছে বললে এই ছিদ্র দিয়ে ফোয়ারার মতো বেরিয়ে আসছে, অথবা এরকম ছিদ্র দিয়ে প্রবেশ করছে এখানে যে জল ও বায়ু সশব্দে বেরিয়ে এসে এই ব্লোহোলগুলো সৃষ্টি করছে। এভাবে ব্লোহোলগুলো সৃষ্টি হচ্ছে। এইভাবে ব্লোহোলগুলো সৃষ্টি হচ্ছে। তোমরা কেউ কখনো সমুদ্রে বেড়াতে গিয়ে ব্লোহোলগুলো দেখেছো? এগুলো অত্যন্ত সুন্দর লাগে। অনেকে এইসব জায়গাগুলো দাঁড়িয়ে থাকে আর এই সমস্ত গায়ে যখন পড়ে জলগুলো তখন এত ভালো লাগে। এটা অত্যন্ত একটা মানে হেভি দারুণ ফিল হবে যদি এগুলো একবার তোমরা এই সমস্ত জায়গাগুলোতে যাও। কেরালা উপকূলে অনেক জায়গাতে এরকম দেখতে পাবে, ঠিক আছে? তারপরে দেখো অনেক অনেক ব্লোহোলের ছবি এখানে দেখতে পাবে। এগুলো সব ব্লোহোল। এরা আস্তে আস্তে এগুলো ক্ষয় পেয়ে যায়। সমুদ্র গুহা সৃষ্টি হয়, গুহার মধ্যে জল প্রবেশ করে এগুলো অ্যাকচুয়াল সৃষ্টি হয়ে থাকে। এগুলো হচ্ছে ব্লোহোলের ছবি। এবার অনেকগুলো ব্লোহোল পরপর যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে গিয়ে জিও একটা ল্যান্ডফর্ম সৃষ্টি হয়। সেটা একটু আমাদের দেখতে হবে। এই ল্যান্ডফর্মটা হচ্ছে জিও ল্যান্ডফর্ম। এগুলো খুব কম দেখা যায়, রেয়ার স্পেসিমেন্ট, ঠিক আছে? জিও হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে আমাদের ব্লোহোলের পরে এই ব্লোহোলের পরে হচ্ছে জিও। এই জিও কি মানে একাধিক ব্লোহোল যদি আমি পরপর যুক্ত হয়ে যায়, এগুলো হচ্ছে জিও। এটা অনেকগুলো ব্লোহোল পরপর যুক্ত হয়ে গিয়ে যেটা ভি হয়ে যায় তখন তাকে আমরা বলবো জিও। হ্যাঁ, এরকম যে ল্যান্ডফর্ম সৃষ্টি হয় সেটাকে আমরা বলবো জিও। আমরা জিও ল্যান্ডফর্ম, একটা জিও ল্যান্ডফর্ম। এরকম অনেকগুলো ব্লোহোল ছিল পরপর সব যুক্ত হয়ে গিয়ে এরকম স্থলভাগের মধ্যে সমুদ্র প্রবেশ করে এই জিও ল্যান্ডফর্ম সৃষ্টি করে। তাহলে আমরা মেন কতগুলো সমুদ্র তরঙ্গ, 5টা ল্যান্ডফর্ম তোমাদের মুখস্থ রাখতে হবে। NE5 বেশিরভাগ ক্ষেত্রে
সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 5টা ল্যান্ডফর্ম পরীক্ষাতে আসতে দেখা গেছে। তাই তোমাদের যে কোনো 5টা ল্যান্ডফর্ম একটু মুখস্থ করতে হবে। মনে থাকবে? এনি 5। আচ্ছা, স্ট্যাক আর স্ট্যাম্পের পার্থক্য একটু ভালো করে পড়বে। এই ল্যান্ডফর্মটার নাম কি বলতে পারি বলো তো? মনে আছে কারো এই ল্যান্ডফর্মটার নাম কি? সামুদ্রিক খিলান। সামুদ্রিক খিলান, ভেরি গুড। আচ্ছা, আর এই সমুদ্র দিকে এগিয়ে থাকা কঠিন শিলাটাকে কি বলবো বলো তো? অগ্রভূমি। অগ্রভূমি, ভেরি গুড। অগ্রভূমি সৃষ্টি এখানে একটা দেখানো হয়েছে। কঠিন শিলা আর ক্ষয় পাচ্ছে না, কিন্তু পাশে নরম শিলাগুলো ক্ষয় পেয়ে পেয়ে এগিয়ে যাচ্ছে। এগুলো জোয়ারের জলে নিমজ্জিত হয়ে যায়, ভাটার সময় বেরিয়ে আসে। এগুলো না বেড়াতে যেতে হবে, দেখতে, তাহলে ভালো লাগবে। বীচ ভালোভাবে যদি কেউ বেড়াতে যায় খুব ভালো লাগবে। সমস্ত অনেক ল্যান্ডফর্মগুলো তোমরা পরে দেখবে আস্তে আস্তে। তাহলে আজকে আমরা পড়লাম ইরোশনাল ল্যান্ডফর্ম অফ কোস্টাল। এর মধ্যে যে কোনো 5টা ল্যান্ডফর্ম তোমাদের একটু ভালো করে মুখস্থ করতে হবে।